দর্শক আমন্ত্রণ তিব্বত লাক্সারি স্টোর প্রেজেন্টস কালার্স 24 পার্ট বাই টাইফুন ফেব্রিকের আয়োজনে সাথে আছি আমি নাজমুল আলম রানা। ঈদের বিশেষ এই পর্বে আমরা এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি, একটা প্রশ্ন তাকে সবসময় করা হয়, সেটা হচ্ছে ছোট পর্দা থেকে তিনি কবে বড় পর্দায় আসবেন, সেই প্রশ্নটা আগে জানবো। তার আগে পরিচয় করায় তৌসিফ মাহবুব ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি আগে দুপুর জানাবো। এটা কি কোনো এক্সট্রা সোয়াব আছে? কেউ আগে বললে কি? হ্যাঁ, সালাম দিলে 90 নিকি, নিলে 10 নিকি। তাহলে জিতে গেছি আমি আজকে। ওকে, আচ্ছা, একটু কোরবানি ঈদের আয়োজনে আছি আমরা। ওকে, ঈদ চলছে। জি। আমি ইউটিউব ঘাটতে গিয়ে দেখলাম আপনার বেশ কটা কোরবানি ঈদের নাটক করছেন। আমি যদি একটা দেখে দেখে নামটা বলি, জি। সেটা হচ্ছে যে জান কোরবান, ঢাকাইয়া কোরবানি, ভাই জিতছেন, চাঁদের হাট, সবগুলো নাটক কিন্তু জনপ্রিয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই না? আচ্ছা, আমি নাম ধরে যদি বলি, জি। ঢাকাইয়া প্রথমে যদি আমি জান কোরবানি বলি, সেখানে হচ্ছে আপনি গরু কিনতে যান। হ্যাঁ, মানে এই গল্পটা রিয়েল। প্রত্যেকটা গল্প এখানে যেগুলো নাম বললেন, প্রত্যেকটা গল্প আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া। একদম একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া। মানে এটা আমার শুধু আমার সঙ্গে ঘটছে এরকম না, আমার ছোট ভাই এরকম। তো আমাদের একজন সিঙ্গার ভাই আছে, উনি আমাদের জন্য গান করেন, লিখেন, ওনার নামটা আমি যেন বলছি না। আচ্ছা। তো সে আসলে এরকম এক কোরবানি ঈদের সময় সারা রাত প্যানেলে কাজ টাজ করছে, করে সকালবেলা বাসায় একদম ঈদের নামাজের টাইমে গেছে। তো বাবা তাকে দেখছে, যে তার বাবা তাকে দেখছে যে মাত্র বাসায় ঢুকছে। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। সে বলছে যে ঠিক আছে, নামাজটা পড়ে তুই গরু কোরবানি দিয়ে তারপর তুই ঘুমাইস। হ্যাঁ, তো সে বলছে ঠিক আছে, ওকে ফাইন। সে নিচে গেছে, গিয়ে গরু দেখছে, বলছে গরু কোনটা, লাল রঙের গরু। সে নিয়ে গরু কোরবানি দিয়ে দিচ্ছে, দিয়ে ঘুমাই গেছে সে। তার আধা ঘন্টা 1 ঘন্টা পর যখন ওই গরুর মাংস কাটাকাটি চলতেছে, 4 তলার ভাড়াটি আসছে যে তাদের গরু খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আর তো কিছু বলার নাই। বেসিক্যালি সে 4 তলার ভাড়াটি আর গরু কোরবানি দিয়ে দিচ্ছে নিজের গরু ভেবে। তো একদম রিয়েল ঘটনা। ওখান থেকে জান কোরবান এর গল্প আসলে পুরো জিনিসটা। ওই নাটকে একটা দৃশ্য আছে, আপনি গরুহাটে গেছেন, সাদা মানে পাঞ্জাবি পরে 3-4টা গরু আপনাকে দৌড়াই দিয়েছে। এটা কি মানে এমন হয়েছে আপনার লাইফে? আসলে এটা আমার লাইফে হয়েছে, এটা আমার সঙ্গে হয়েছে। জিনিসটা উল্টা হয়েছে। দেখেন, ওই হাটে গেলে কিন্তু যারা আমরা হাটে যাই, একটা অভ্যাস থাকবে, মানে একটা অভ্যাস আছে যে একটু পরে কোনো একটা গরু হয়তো ছুটে পালাবে, একটু সরে দাঁড়াইতে হবে, বা মাঝে মাঝে 2-3টা দৌড় খাইতে হয়, এর বেশি কিছু হয় না। আমার একটা একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, এটা আমি তখন স্কুলে পড়ি। আমার বাবা একটা মানে এটা এখন আসলে আমি ম্যারিড, তো আমি এখন বুঝি, বউদের কাছ থেকে অনেক কিছু লুকায় ছেলেরা আসলে। আচ্ছা। তো আমার বাবা সকাল একটা গরু কিনেছিল, বিকাল একটা গরু কিনেছে। তো আনার পর সে বিকালবেলা সে আম্মুকে বুঝাচ্ছে যে আসলে এটা বোধহয় আরো অন্য মানুষের ভাগ আছে, এটা হচ্ছে আসলে সে নিজে একটা নিয়ে এসেছে, আসলে তার কোরবানি দিতে ভালো লাগে বেশি। তো ওই সন্ধ্যা ওই গরুটা সম্ভবত সে খুব ঠিকঠাক মতো বাঁধে নাই, লুজ ছিল, আর গরুটা একটু পাগল টাইপের ছিল। তো আমি এই গল্পটা বলতেছি আসলে 98-99 ওই সময়কার। তো তখন আসলে এই পাড়া প্রতিবেশী কোরবানি এই বিষয়গুলো খুব জমজমাট ছিল, এবং সবাই এসে সবার গরুর দাম কত ওটা জানাজানি করতো, দেখতো, করতো। তো আমার যেটা সিচুয়েশন ছিল যে আসলে আমি পড়তে, মানে স্টুডেন্ট লাইফ, তো ঈদের চাঁদা তো পড়াইতো আর কি জোর করে। তো পড়তে বসি, তো আমার মন পড়ায় না, আমার মনে হচ্ছে কি জানলা দিয়ে আমি শুধু আমার গরু 2টা দেখার চেষ্টা করছি। তো দেখি কি একটা গরু দেখা যাচ্ছে, একটা গরু নাই। কিছুক্ষণ পর ওই কিছু পিচ্ছি পিচ্ছি ছেলে পেলে আছে, টোকাই টাইপের, ওরা বলতেছে যে এরকম তসিফ ভাই গরু তো পালাইছে, তসিফ ভাই গরু পালাইছে। আমার বাবা মনে একটু শুয়ে পড়ছিল, সে দৌড়ায় বারান্দা উঠে দেখে গরু একটা নাই। এবং মানে ওই দোতলা জানলা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গরু দূরে চলে যাচ্ছে। তারপর হচ্ছে আমি পড়ার বই হাতে নিয়ে, আব্বু ওইভাবেই শার্ট ছাড়া, আমরা বাপ ছেলে পুরো গরুর পিছনে পুরো মোহাম্মদপুর দৌড়াইছি। এরকম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা দৌড়ানোর পর আমরা গরু খুঁজে পেয়েছি। মানে একদম মানে নিজের জীবন থেকে নেওয়া গল্পগুলি ঢুকে যাচ্ছে। হ্যাঁ। ঢাকায় কোরবানিতে আপনার একটা দৃশ্য দেখলাম, সাফার সাথে একটা দৃশ্য আছে যে 4 লাখ টাকা গরু, 10 লাখ টাকা। এইটাই যে আপনাকে একটু আগে বলছিলাম, এটা রিয়েল। আমারই স্টুডেন্ট লাইফে আমি আমার ফ্রেন্ডদের গরু দেখতে চাইতাম একসময়। তো আমার পুরান ঢাকার একটা ইনসিডেন্ট মনে আছে, এক্স্যাক্ট দাম মনে নেই, বাট ধরেন দামটা এরকম যে 40,000 টাকা দিয়ে গরু কিনছে। ওকে। তো বিকে দাস লেন নামে একটা রোড আছে পুরান ঢাকায়। তো ওই লেনের শুরুতে আমি
মানে গরুটা যখন ঢুকছে তখন ওর দাম 40,000, ওই লেন শেষ হতে হতে গরুর দাম 70-80 হাজার টাকা হয়ে গেছে। মুখে 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 দাম বেড়ে গেছে। তো তখন আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি কিছু মানুষ আছে যারা একটু এই বিষয়ে একটু দামটা বাড়ায় বলতে হয়তো পছন্দ করে। সো ওরকম একটা ক্যারেক্টার আমি। আচ্ছা, চাঁদের হাট। চাঁদের হাট আসলে চাঁদের হাটে অনেকগুলো ইমোশন আছে। চাঁদের হাটে বেসিক্যালি এই আগের যে এক্সপিরিয়েন্সগুলো নিয়ে যে গরুর গল্পগুলো আমি শুটিং করেছি, প্রতিটা করতে হচ্ছে আমার গাবতলী হাটে। ওকে। সো গাবতলী হাটে আমার লোকজন পরিচিত হয়ে গেছে। আচ্ছা, ওদের নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে, ওদের কাছে আমার নাম্বার সেভ করা আছে। ওকে। এবং আমি আবার কোরবানি গরুটা দেখা যায় ওখান থেকেই ফাইনালি কিনি সবসময়। তো এই একটু কি ডিসকাউন্ট পান? কোরবানির পশুতে ডিসকাউন্ট দিতে নাই। আচ্ছা। তো এনিওয়েজ, তো দামাদামি কম করে। তো এনিওয়েজ, তো আমি হাটে সম্ভবত জান কোরবান বা তারপর একটা ঢাকায় কোরবানি কোনো একটা শুটিং করছিলাম। তখন হাটের লোকজন বলছিল, ভাই আপনি তো একমাত্র এই কোরবানি নিয়ে আমাদের নাটকগুলো করেন, আমাদের আরও কিছু ক্রাইসিস আছে, এগুলো তুলে ধরেন। এখানে সিন্ডিকেট হয়, এখানে আসলে দালালরা আসলে দেখা যায় একটা গরিব ফার্মার যে আসলে গরু চাষ, যে আসলে নিজে গরু পেলে বড় করে নিয়ে আসে, তারা সঠিক দাম পায় না। ওইখান থেকে আসলে চাঁদের হাটের আইডিয়াটা আসে। যে চাঁদ একটা খুবই ডিসঅনেস্ট একটা দালাল, যে আসলে হাটে বসে থাকে যে কোন নিরীহ ব্যক্তিকে ঠকানো যায়। ওকে। সো এরকম ও আসলে এরকম ঠকাতে একটা পয়েন্টে আসলে ও রিয়েলাইজ করে, যেটা আসলে আমাদের মানে আমরা যেটা চাই শিখাতে মানুষকে, যে ভুলটা মানুষকে দেখিয়ে দিতে আঙ্গুল দিয়ে, যে আসলে এইটা ভুল হচ্ছে। এটা আসলে নাটক সিনেমার মূল উপজীব আসলে ওইটাই হওয়া উচিত, সমাজের দর্পণ হওয়া উচিত। আসলে ক্রাইসিসগুলি যদি পর্দায় আপনারা বলেন, এটা আপনার যে দর্শকরা আছে, ভক্ত আছে, তারা একটু সচেতন হোক। আমার প্রশ্ন আসলে অন্য জায়গায় ছিল, সেটা হচ্ছে চাঁদের ঈদের সময় আমার কাছে আমার ছোটবেলা মনে হতো ঈদের চেয়ে ঈদের আগের রাতটা যে চাঁদ রাত, এটার আমার কাছে বেশি আনন্দের মনে হতো। একদম। কালকে ঈদ, কালকে ঈদ, এই বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং এটা কিন্তু অনেক মজার এবং আনন্দের। হ্যাঁ, এবং ঈদের দিন দুপুরের পর থেকে তো আমার শোক নেমে আসতো, ঈদ শেষ। বিষয়টা এরকম। চাঁদ রাত স্পেশালি যারা এলাকা মহল্লায় বড় হয়েছে, ওদের জন্য চাঁদ রাত আসলে বিশাল। আমি শাহজাহানপুরে বড় হয়েছি, ওকে, তাহলে তো আপনি ভালোই বুঝবেন। সো চাঁদ রাত মানে হচ্ছে কেউ বাসায় নাই, সবাই নিচে আড্ডা মারতেছে, টঙের দোকান আড্ডা হচ্ছে, বা কোরবানির সময় হলে পশু নিয়ে কিছু মানে কেউ যে চটলা আনতে যাচ্ছে, কষাই ঠিক করা হচ্ছে, দামাদামি চলছে, একটা খুব এনভায়রনমেন্ট থাকে আসলে। আচ্ছা, আমরা প্রায় বলি যে এটা আমার স্বপ্ন। ধরেন আমি লাস্ট আমি হয়তো এই মানে বাড়ি আসার আগে আর কি, আমার এমন হয়েছে যে স্বপ্ন দেখছি আমার ট্রেনটা চলে গেছে, আমি ট্রেনের পিছনে দৌড়াচ্ছি, ট্রেন চলে গেছে, হঠাৎ ঘুম ভেঙে গেছে, না ট্রেন যায় নাই, আমি তো ঘুমের মধ্যে আছি। আপনার জীবনে সবচেয়ে অদ্ভুত স্বপ্নটা কি দেখছেন আপনি? আমি ভালো একটা প্রশ্ন করছি। আমি অনেক অদ্ভুত স্বপ্ন, আমি সচরাচর প্রথমে বলি, আমি একদম স্বপ্ন দেখি না। স্বপ্ন কেন দেখি না? আমি খুব টায়ার্ড হয়ে ঘুমাই, ডিপ স্লিপ। সো আমি ঘুমাই, ঘুম থেকে উঠি, আল্লাহ ঘুম শেষ, বিষয়টা এরকম। মাত্র ঘুমাইলাম, 6 ঘন্টা হয়ে গেছে, এই 6 ঘন্টা ছুটি নিয়ে যেতে হবে, এইটা হচ্ছে আমার। সো আমি স্বপ্ন দেখি অতিরিক্ত টেনশনে থাকলে, যে যখন ঘুম আসে না, বা খুব মানে আসে না, মানে আসলে 2-3 ঘন্টা জেগে আছি লাইট নিভানোর পরে, তারপরে আসলে মানে ঘুমাইছি, তখন আমি স্বপ্ন দেখি। তো এরকম অনেক উদ্ভট স্বপ্ন আছে, অনেক অনেক অনেক। একবার এরকম স্বপ্ন দেখলাম যে আমার একটা পাওয়ার চলে আসে, পাওয়ারটা হচ্ছে গিয়ে, আমি গ্র্যাভিটি তো বুঝেন, লাইক মানে আমাদের গ্র্যাভিটি আমাদেরকে দাঁড় করে রাখছে, লাইক সো ভাসমান হয়ে গেছে। আমি লাফ দিচ্ছি, আসলে আবার ওই লাফ দিলে আমি অনেকখানি উঠতে পারি, 5 তলা পর্যন্ত উঠতে পারি, আবার নামতেছি, আবার উঠতেছি, এরকম। এটা আমি ব্যাখ্যা করছি, এটা কোনো ব্যাখ্যা পাই নাই। তো এরকম আজব স্বপ্ন তো দেখি আমরা সবসময়। কিছু বিভৎস স্বপ্ন আছে, ওগুলো না বলি। তো মজার স্বপ্ন হচ্ছিল এরকম, এবং তখন আসলে দেখা যায় আমি কাউকে সাথে নিয়ে উঠতেছি বা এরকম। আচ্ছা, ভক্তদের তো অনেক রকম আবদার থাকে, তাই না? আপনারা দেখি ধরে ছুটি করতে যান, তখন 4-5 ঘিরে রাখে, সেলফি তুলে, অটোগ্রাফ, আগে তো অটোগ্রাফ চাইতো, এখন তো ফটোগ্রাফ। এখন সেলফি। ধরেন এগুলি বাদ দিলেও সর্বোচ্চ পাগলামি কি দেখছেন, যে মানে এটাও করতে হয়? হ্যাঁ, অনেক পাগলামি দেখছি, অনেক অনেক। আলহামদুলিল্লাহ, আমি আমার জন্য দেখছি, অন্য মানুষের জন্য দেখছি, আমার নিজেরগুলোই বলি। একজন আমার ইন্ডিয়ান ভক্ত আছে,
ওর নামই বলি, ওর নাম রামকৃষ্ণ। ও ইন্ডিয়ায় থাকে আসলে। ইন্ডিয়ায় এত বড় বড় সুপারস্টার সেলিব্রিটি ওদের, ও তাদের নাম রেখে আমার নাম ওর শরীরে ট্যাটু করছে। সো ওদের তো আই থিঙ্ক মানে ট্যাটুতে প্রবলেম নেই। সো ওই জায়গা থেকে একদম ওর পুরো হাত জুড়ে এত বড় করে তহসিন মাহবুব লেখা আছে। ও মাই গড। এবং সো এটা একটা বললাম আর কি। এরকম অনেক অনেক পাগলামি দেখেছি এবং ওর সঙ্গে আমার কোনোদিন দেখা হয় নাই। সো দেখা হওয়ার পাগলামি তো আছেই অনেক। সো একটা মানুষকে আমি কোনোদিন দেখি নাই, সেই মানুষটা আমার নাম ট্যাটু করে তার শরীরে রেখেছে, যেটা আসলে পার্মানেন্ট, আজীবন থাকবে। গুড। এটা অনেক বড় বড় অনেক 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 অনেক। আচ্ছা, আমরা এই আপনি যেন ইন্টারভিউ দেন, আপনি অনেক ইন্টারভিউ দিচ্ছেন না জীবনে, কত হাজার হবে? না না, হাজার হোক কেন, মানে মানে হাজারের কাছাকাছি তো হবে। না না, শোর কাছাকাছি। আচ্ছা আচ্ছা। আমি এখন একটু ইন্টারভিউ দিচ্ছি, আর শুরু যখন করেছিলাম তখন দিতাম। মাঝে আমি দিইনি বলতে এটা এমন না যে আপনারা আমাকে ইন্টারভিউ দিতে আসতে বলেননি বা আমি সবসময় মানা করছি, এরকম না। আসলে আমার কাছে মনে হচ্ছিল আমার বলার কিছু নাই। আচ্ছা। মানে ইন্টারভিউ সেশনে আসলে আপনি প্রশ্ন তো একই রকম থাকবে, উত্তরগুলো সুন্দর হওয়া দরকার বা উত্তরগুলো লাইফ থাকা দরকার। সো লাইফ না থাকলে আসলে উত্তর দিয়ে লাভ কি? আমার কাছে মনে হচ্ছিল যে আমি কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করি, তারপর আসলে গিয়ে কথা বলি। ধর ওই জায়গা থেকে আমি যদি বলি যে আমরা স্লিপ অফ টাং হয় না, টাঙে বিপদে পড়ছে কিনা না, আমি একটা উক্তি বলি। উক্তিটা এরকম যে ধরেন আপনার কাছে আপনার হাতে এক কাপ চা আছে, এটা নিয়ে কোথাও যাচ্ছেন, তারপর আপনাকে আমি ধাক্কা দিলাম, কি হবে আপনার? চাটা পড়ে যাবে হাত থেকে। চাটা কেন পড়ে গেল? ধাক্কা দিচ্ছেন। এখন ধাক্কা দিচ্ছে, এটা তো আপনি কিছু করার নাই। পড়ছে কি? চাটা তো পড়ছে, রাইট? কেন? কারণ ভিতরে চা ছিল। সো এটা জিনিসটা এরকম যে আপনি আসলে ভিতরে যা রাখবেন, স্লিপ অফ টাং হইলেও সবচেয়ে খারাপটা ওইটাই আসবে আসলে। আচ্ছা। আমি ভিতরে খুব পজিটিভ জিনিস রাখার চেষ্টা করি, যে যতই রেগে যাই না কেন বা যতই কারোর উপর মানে গাল দিতে মন চায় না কেন, সবচেয়ে খারাপটা যাতে অনেক ভালো হয়, বুঝছেন? তাইলে বিষয়টা এরকম, যারা এটা করে তাদের মনের মধ্যে এটা থাকে, থেকে যায়। হ্যাঁ হ্যাঁ ভাই, অনেকে বলে না যে মানে কিভাবে বোঝাই, যে মাতালরা মিথ্যা বলে না, সত্য বলে, বিষয়টা এরকম না। সো আলটিমেটলি ভেতরে তো থাকে মানুষের প্রতিটা, আমরা কেউই 100% পজিটিভ না, সবার মধ্যে নেগেটিভিটি আছে। এই দেশে বাস করি, এই পৃথিবীতে বাস করি, এই যে এখন ফেসবুকে যা চলছে আর এভরিথিং। সো প্রতিদিন কোনো ব্যাড নিউজ দেখবেন, রাগ উঠবে, জিদ উঠবে, এটা তো কোথাও না কোথাও যাচ্ছে। সো এটা সবার আগে মাইন্ড অ্যান্ড বডিতে যাচ্ছে। সো ইট ইজ ইয়োর ডিউটি বা ইটস আওয়ার ডিউটি যে আমরা আমাদের মাইন্ড বডি ফ্রেশ রাখবো। সো যে কোনো সময় যে কোনো প্রশ্নের সম্মুখীন হতে পারি। তো আমি না হয় ইন্টারভিউ সম্মুখীন হই, বাকি জেনারেল পিপল তো সামনাসামনি কোনো মানে কোনো চাকরির ইন্টারভিউ হতে পারে, বসের সঙ্গে কনভারসেশন হতে পারে, বা দুজন মানুষ কথা বলতেছে। তো দেখবেন যে পজিটিভ কথা বলে তার প্রতি আপনি একটা আকর্ষণ এমনিতেই ফিল করবেন বা ভালো লাগা তৈরি হবে। এই মানুষটা চলে যাওয়ার পর ওনার কথাগুলো আমি ভাবছি ওনাকে নিয়ে। ইটস ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। ঈদের নাটক চলছে, আপনার কয়েকটা কাজ এবার মুক্তি পেয়েছে। সেই নাটকগুলি যদি নাম বলি তাহলে নট এ লাভ স্টোরি, দরদিয়া, ব্যাচেলার পয়েন্ট, একটা বিশেষ পর্ব, স্পর্শীর সাথে একটা নাটক আপনার করেছেন 10 বছর পর। মানে প্রথমত একটু যদি বলেন যে এই কাজকে একটু কম করলেন? আরও দু একটা আছে, তো টোটাল 5টা সিঙ্গেল নাটক, ব্যাচেলার পয়েন্ট, এই আসলে ব্যাচেলার পয়েন্ট অনেক সময় নেয়, আর এটা একটা দীর্ঘ সিরিজ, আর এখন শ্যুট হচ্ছে একদম সিনেমেটিকভাবে। প্লাস এইবারের লটটা ছিল আমাদের দেশের বাইরে, নেপালে। ওকে। সো ওইটার আসা যাওয়া সব কিছু মিলে প্রায় 12-15 দিন সময় ওখানে আসলে আমাদের ইনভেস্ট করতে হয়। সো রোজার ঈদের পরে কোরবানি ঈদের থাকে 2 মাস 10 দিন, রোজার ঈদের ছুটি চলে যায় 10 দিন, থাকে 2 মাস, 2 মাসের মধ্যে 15 দিন তো ওখানেই চলে গেল। আর আসলে আমি অনেক কাজ করতে চাই না। সো বাকি 40-45 দিনে আসলে আমি 4টা কাজ করেছি। সেই 4টা কাজই এবার একটা একটা করে আসছে। আমি যখন এই ইন্টারভিউটা শুরু করি তখন আমি একটা কথা বলেছিলাম যে আপনাকে বড় পর্দা সবাই চায়, কিন্তু আপনি এখনো ছোট পর্দা, আপনার সমসাময়িক যারা তারা কিন্তু বড় পর্দায় আছে। অবশ্যই। মানে আপনি কেন মানে সময় নিচ্ছেন বা কি মানে কি চলছে মনে আসলে বড় পর্দা নিয়ে? আপনার অফার তো অনেক পাচ্ছেন। না ভাই, এমন না যে ঘুম থেকে উঠে অফার পাই, বিষয়টা সত্যি। হ্যাঁ, অফার পেয়েছি, যেরকম অফার দরকার সেরকম অফারটা আসলে আসেনি। আর আমি সময় নিচ্ছি বলতে দেখেন, প্রতিদিন আপনারা জিজ্ঞেস করছেন আমাকে যে চায় সবাই চায়, কিন্তু
আমার ফ্যান বেসকে আমি চাই আর একটু ঠিকঠাক ভাবে চাক, আচ্ছা বিকজ আপনার সঙ্গে আমার একটা অফস্ক্রিন আলাপ হচ্ছিল যে একজন তারকা যখন কোথাও যায় বা সিনেমার তারকাও যদি কোথাও যায়, একটা শোরুম ওপেনিং হোক বা একটা ইভেন্টে হোক, তখন লাখ লাখ হাজার হাজার মানুষ চলে আসতেছে, অথচ সিনেমা হল খালি। তো আসলে তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় হচ্ছে গিয়ে গল্প অনেক বেশি ইম্পর্টেন্ট তারকার চেয়েও, আমার কাছে মনে হয় কন্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এইবার ঈদের লাস্ট রোজার ঈদ, এখন তো কোরবানি চলে আসে, বাট রোজার ঈদের শেষ পর্যন্ত টিকলো হচ্ছে বনলতা এক্সপ্রেস, বিকজ গল্পের কারণে। গল্পটা আসলে সবাই দেখতে চেয়েছে এবং 2 মাস ব্যাপী একটা সিনেমা হলে চললো। তো ওই রকম গল্প এখন পর্যন্ত আমি আসলে ওভাবে অফার আমার কাছে আসেনি, আমার কাছে মনে হয় এই জন্য হয়তো শুরু হচ্ছে না। আর প্লাস সত্যি কথা বলতে হলে আমি এখন আর কয়েকটা দিন এখন চাই না। মানে আমি আসলে ক্লিয়ার না, আপনি কি আসলে গল্প পাচ্ছেন না বলে আসছেন না? না নাকি গল্প সময় আচ্ছা একদম এক লাইনে বলি, যদি আমি কালকেও আপনি আমাকে অফার দেন খুব ফাটাফাটি গল্প যেটা ঈদের সবচেয়ে হিট হবে, নেক্সট রোজার ঈদই আসবে, আমি তাও এখন না। এই নাটা কেন, এটা আসলে দর্শক জানতে চায়, মানে এই নাটা শুরু মানে তৈরি হলো কেন? মানে এই নাটা তৈরি হচ্ছে গিয়ে আসলে মানুষ যা চায় সারাক্ষণ তা করলে হবে না, আমারও চাইতে হবে। আচ্ছা 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 আমি যখন চাবো, আমি যখন বুঝবো আমি চাই, তখন আমি অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, Okay. বা আমি অলরেডি সেটার মধ্যেই আছি। যেটা হচ্ছে যে আমি একটা সিনেমা হিট আমি এখন কিছুই করি না, আমি জাস্ট বলছি একটা সিনেমা করলাম, ওইটা হিট হলে এরপরে সিনেমার খবর নাই। ওকে সো এখন যতটুকু আমি প্রেজেন্ট হতে পারছি দর্শকের সামনে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড, এটা পৃথিবীর সব জায়গায় প্রেমিক প্রেমিকা চোখের আড়াল হলে ভালোবাসা চলে যায়। তো আমি যদি এখন স্ক্রিনের যে ভালোবাসাটা পাচ্ছি মানুষের, সেটা যদি আমি আড়াল করে ফেলি হঠাৎ করে, আচ্ছা তখন আসলে ঝামেলায় পড়ে যাবো। সো আই নিড টু মেক শিওর যে আসলে আমার একটা না 2-3টা ফিল্ম ব্যাক টু ব্যাক আসবে তারপরে। ওকে ফাইন, গুড গুড, ভালো ভাবনা। আচ্ছা ঈদ যেহেতু, আমি যদি একটু কঠিন হবে হয়তো আপনার, যেহেতু আপনার আশপাশে যারা তারা আপনার খুবই পছন্দের, সবাই আপনাকে পছন্দ করে, এই মুহূর্তে আমি যদি আপনাকে 5 জন সহকর্মীর কে প্রশ্ন না শুভেচ্ছা জানাতে হবে ঈদের, ও আচ্ছা ওকে ওকে। কোন 5 জনকে জানাবেন? আপনার খুব কাছের, মানে কাছের মানে আমি বলে কাছের না, আমি বললাম আপনাকে আপনার 5 জনকে ঈদের শুভেচ্ছা জানাবেন। 5 জনকে তুই শুভেচ্ছা, 5 জন না তার চেয়ে বেশি মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। না আমি চাই 5 জনকে জানাবেন এই পর্দায়, যে কোনো 5 জন। তাহলে অবভিয়াসলি আইল চুজ মাই ফ্রেন্ডস। প্রথমে আইল চুজ মাই বেস্ট ফ্রেন্ড সাফা কবির, ওকে সাফা, ঈদ মোবারক। ওকে Then I'll choose my another best friend Toya, Eid Mubarak. Okay. Then I'll choose my another best friend Sabila Noor, Eid Mubarak, and best of luck for Rockstar. Then I'll choose my 2 brothers Siam Ahmed, Eid Mubarak, and my brother Jovan. ওকে, কিন্তু আপনার অনেক কাছের আরো ছেলে, যাই হোক, এই 5 জন আপনার খুব কাছে। এখন আপনি আমাকে কিভাবে Option দেই নাই। অপশন তো দেন নাই, আপনি আমাকে চাইলে বিপদে ফেলতে পারেন, কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে, বিপদে ফেলতে চাই না। আমি এখানে হ্যাঁ একটা ছবি দিব, ওকে। এই ছবি দেখে আপনাকে হয় 2 লাইনে একটা গান গাইতে হবে, নাইলে একটা সংলাপ বলতে হবে। এটা মিলায় এটা মিলে একটু দেখি প্রথম ছবি কি আসে। হ্যাঁ। এটা হচ্ছে একটা নায়িকা, সংলাপ দিতে হবে, নাইলে একটা গান গাইতে হবে। সংলাপ দিই, কিন্তু আমার কোনো গান আসছে না এটা দেখে। ওকে 5 4 3 2 1 0 অ্যাকশন, শেষ। ওকে পরের ছবি, একটা গাড়ি আসছে। আমার গরুর গাড়িতে বসা জিয়ে ভুলে গেছি লাইনটা। ভাই এটা তো গরু গাড়ি না ভাই। আমার কাছে গরু গাড়ির মতো লাগছে, কারণ কোরবানির ঈদ তো। আচ্ছা ঠিক আছে, ম্যানেজ করলাম। পরেরটা দেখি, টাকা। আরে মাসার একটা গান আছে না, টাকা তুই লা 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 উইরা উইরা। ওকে পরেরটা, চক্র। শুধু চক্র শব্দটা ধরে একটা কথা বলতে হবে। চক্র সিজন 3 আসছে ডিসেম্বরে, সবাই দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা একটু পরের ছবিটা দেখা, আচ্ছা দেখে ফেলি তারপর প্রশ্নটা করি। আচ্ছা ঠিক আছে। ওকে লাস্ট ছবি, একটা যুবকের ছবি দেখাচ্ছে। না একটা সংলাপ বলতে হবে, নাহলে একটা উক্তি বা ও, কিছু আচ্ছা। একটা বলতে হবে। তো ছেলেটা চেষ্টা করতেছে, হবে ওকে দিয়ে কিছু একটা আর কি, হবে মনে হয় Okay. হবে। আর দেখ ওটা তো উপর আল্লাহর ব্যাপার। ওকে ওকে গুড, বেস্ট অফ লাক ছেলেটার জন্য। ছেলেটার জন্য, হ্যাঁ ছেলেটার জন্য বেস্ট অফ লাক। আচ্ছা চক্র কি ডিসেম্বরে আসছে? হ্যাঁ। কি surprise কথা তো দিয়েই ফেলেছি, এই সারপ্রাইজ বললে সারপ্রাইজ থাকবে। একটু বলে, আপনি মানে এখন যে মে মানুষ মাসে যেহেতু বসে আপনি আমাকে ডিসেম্বর না মাসে মানুষ surprise যেহেতু বলছেন। এই পর্বটা দেখছে, একটু তো কিছু চায়।
হ্যাঁ, যেহেতু যারা দেখছে চক্র নিয়ে যেহেতু ভাইয়া প্রশ্ন করলেনই, চক্র সিজন 1, সিজন 2 অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি অফিসিয়ালি বলতে পারি কোনো ওয়েব সিরিজে সিজন 3 পর্যন্ত যাচ্ছে। ওকে, সো সিজন 3 যেহেতু আমরা করছি, দিস উইল বি বিগার, বেটার অ্যান্ড মোর ভায়োলেন্ট দেন এভার। এটাও কম ছিল না কিন্তু। এটা কমই ছিল, আমরা নেক্সট যা ভাবতেছি আসলে। মাই গড, তাইলে আর কি হবে আমি আসলে নিতে পারছি না। যাই হোক, প্রত্যেকটা শিল্পীরই একটা পছন্দের পরিচালক থাকে, নির্মাতা থাকে। এই যদি বলি ওই জায়গা থেকে যে আপনার পছন্দের যে পরিচালক, তার একটা কাজ, একটা রিমেক হবে, সেখানে আপনি কাজ করতে চান, রিমেক। ওকে, ভেরি ইজি। আদনান আল রাজীব ভাইয়ের অল টাইম দৌড়ের উপর আমি ছিলাম ওটাতে, কিন্তু আমি আজকে সকালে এটা নিয়ে ভাবতেছিলাম আচ্ছা, যে আই এম সো মাচ লাকি যে আমি এরকম একটা কাজ দিয়ে আসলে ইন্ডাস্ট্রিতে আসছি, অ্যান্ড এরকম আর কাজ আমি কেন পাচ্ছি না, এরকম একটা কাজ আবার হওয়া দরকার। Okay. আর আমি আদনান ভাইকে মাঝে মাঝে এরকম হোয়াটসঅ্যাপে টেক্সট দিই যে ভাইয়া আরেকটা কাজ করেন না এরকম, এবার করলে আমাকে আবার বা এই 3 বন্ধু তো আমরা এখনো আছি, এদের এখনকার জীবনে নিয়ে কিছু একটা করি এরকম, অথবা ওইটা রিমেক করি, চলেন এখন তো 15 বছর সময় পার হয়ে গেছে, ওই কাজটা যদি এখন হইতো এই টাইমে, এই মডার্ন টাইমে, আর এখন যেহেতু কন্টেন্টের বাজেট বেড়েছে, শুটিং আমরা টেকনিক্যালি অনেক ডেভেলপ হয়েছে, তো ওই জায়গা থেকে এখন যদি অল টাইম দৌড়ের উপর বের হয় তাহলে আসলে কেমনে বের হবে, এবং আমার কাছে মনে হয় এটা একটা নস্টালজিক ভ্যালু আছে, এটা অনেকে দেখবে। ভাল লাগছে। অভিনেতা শব্দটা অনেকে বলতে চায় না, বাট আমার ভাল লাগে যে কি বলতে চাই, নায়ক, সেটা তো খারাপ শব্দ না, কিন্তু আমার কাছে মনে হয় নায়ক হচ্ছে অভিনেতা, মানে নায়ক আসলে অনেকে হয় কিন্তু অভিনেতা আসলে হইতে হয়। হ্যাঁ, অভিনেতা একটা কষ্টকর জার্নি। হ্যাঁ, তো জানি না, আমি আমার প্রোফাইলে লেখা আছে বড় করে যে হিরো ক্রস অ্যাক্টর রাইট, মানে এরকম একটা সাইন দেওয়া আছে, এটা ছোটবেলা থেকেই। হ্যাঁ, কেন জানো, মানে আমার কাছে আমি অভিনেতা হতেই চাই, এখনো পারি নাই, চেষ্টার মধ্যে আছি। না ভালো, চেষ্টাটা ভালো, ছেলেটা ভালো করছে। টাইফন ফ্যাব্রিক কেয়ার, যার 3D টেকনোলজি প্রথম ওয়াশেই কাপড়ের দাগ সাফ করে কাপড়কে করে নতুনের মতন পরিষ্কার আর সুরক্ষিত। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। আচ্ছা, বিশ্বকাপের কথা বলছিলাম, জি, তৌসিফ কোন দলের সমর্থক? বাংলাদেশ যেহেতু নেই, বাংলাদেশ থাকলে অবশ্যই সবাই বাংলাদেশই হতো। হ্যাঁ, বাংলাদেশ যেহেতু নেই, কোন দল? আমার কাছে খুব মজা লাগে প্রতিবার বিশ্বকাপ আসলে, সেটা হচ্ছে গতবার আমি প্রায় আমার 20% ফ্যান বেস হারাতে গিয়েছিলাম, কারণ গত বিশ্বকাপের সময় আমাদেরকে নিয়ে নাটক বানানো হয়েছিল। আমি আর জোবান নাটক করেছিলাম, যেখানে আমি আর্জেন্টিনা, জোবান ব্রাজিল থাকে। ওকে, তো ব্রাজিল ফ্যানরা মোটামুটি আমাকে বয়কট, আর আর্জেন্টিনা ফ্যানরা মোটামুটি জোবানকে বয়কট করার একটা ডিসিশন, এটা নাটক, কিন্তু ওরা সিরিয়াসলি নিয়ে নেয়। আচ্ছা, কিন্তু থ্যাংক গড যে তখন আমি কোথাও গিয়ে বলিনি যে আমি একমাত্র ব্রাজিলের ফ্যান, বিকজ আমার কাছে মনে হয় বাংলাদেশের যেহেতু অপশন নাই, তার মানে ওইটা আসলে মানুষ পার্সোনালি সবাই করে, এবং এটা নিয়ে অনেক মারামারি, এটা নিয়ে নাটকও করেছি। তো ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি না, আমি সত্যি কথা বলতে আমি নিজেও ফুটবল প্রেমী, আমরা এখনো ফুটবল খেলি। ওকে, চ্যানেল 24-এ আমাদের ফুটবল খেলারও ছোটোখাটো বাইটস আছে যে খেলছে মাঠের মধ্যে। সো ও একদম জেনুইনলি বললাম আমি জার্মানি ফ্যান। জার্মানি ফ্যান, হ্যাঁ। সো জার্মানি 2014 সালে, জার্মানি ফ্যান, হ্যাঁ। সো জার্মানি ফ্যান যে এখনো আছে পৃথিবীতে, কেন আছে সেটার তো কোনো কারণ নাই আসলে। যেই বয়স থেকে ফুটবলটা ফলো করতাম তখন জার্মানি খেলা, মানে কেন, মানে জার্মানি কিভাবে হওয়া থাকে না একটা পছন্দের দল একটা ভাই, একসময় আপনি যদি 2014-এ জার্মানি টিম দেখেন তাহলে আসলে আপনি বলতে পারবেন তখন যে প্লেয়ারগুলো ছিল, শোয়াইনস্টাইগার, ক্লজে, সো প্রতিটা প্লেয়ার আসলে আইকনিক খুব প্লেয়ার ছিল, অ্যান্ড দে ওন দ্য ওয়ার্ল্ড কাপ, ইফ ইউ রিমেম্বার। আচ্ছা, বিশ্বকাপ নিয়ে কোনো মজার গল্প আছে, এই বিশ্বকাপ খেলা দেখা বা ইয়া নিয়ে? থাকবে না কেন, অবশ্যই মনে করতে হবে। বিশ্বকাপের গল্পগুলো আসলে 4 বছর পর নক দিতে হয়, চাপ পড়তেছে এখন মেমোরির মধ্যে অনেক। ছোটবেলার কথাই বেশি মনে পড়ে থাকে মনে হয় না, এখন বড়বেলারটা মনে আছে, যেমন গত বিশ্বকাপ আমার খুব মনে আছে যে আমরা আসলে আমরা তো একটা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচও ফিক্স করেছিলাম। আমাদের মোস্তফা কামাল রাজ ভাই, একটা উনি হচ্ছেন আর্জেন্টিনা টিমের মালিক, আর আরেকজন ভাই ছিলেন উনি হচ্ছে জার্মানি টিমের, তো এই ব্রাজিল টিমের। এইভাবে করে করে আসলে আমরা ফুটবলও খেলছি। এটা একটা সেলিব্রেশন, 4 বছর পর পর আসলে একটা মাস ফুটবল নিয়ে, মানে সবার যে উন্মাদনা থাকে, সবার একটা উন্মাদনা থাকে। হ্যাঁ, সো আবার চলে আসছে, আমরা এখনো বেঁচে আছি সবাই, আরেকটা ওয়ার্ল্ড কাপ দেখতে পাচ্ছি, অনেক বড় ব্যাপার এটাই। ওকে,
অ্যাজ এ মানে যেহেতু ফুটবল খেলে মাত্র খেলা তো পারেনি ভালো, অভিজ্ঞতা কি বলে এবার কোন দলের কোন দেশে যাবে আসলে 48টা দেশ? আর যে কেউ আর হ্যাঁ, মানে ধরেন অন্ধভাবে think- বললে আসলে হয় না, আর্জেন্টিনা নিয়ে যাবে, আমি ব্রাজিল নিয়ে যাবে, যতটুকু বুঝলাম দিস ইজ দ্য ফার্স্ট টাইম এতগুলো দেশ একসাথে এবার এবারই প্রথম তার মানে চান্সেস অনেক বেড়ে গেছে 32 থেকে 48 মানে 16টা দেশ বাড়ছে। সো 33% চান্সেস বেড়ে গেছে অন্য দেশগুলোরও আর কি। সো জানি না ইটস ভেরি টাফ কল। মানে কি বলে সিক্স সেন্স কি বলে? সিক্স সেন্স বলে ফ্রান্স ইজ ভেরি স্ট্রং। ফ্রান্স ইজ ভেরি স্ট্রং বিকজ ফ্রান্সের টিম ইয়াং কিছু প্লেয়ার আছে, মানে ওরা গতবার যারা হেরেছে আসলে ওরা খুব অল্পতে হেরেছে, অল্পতে, খুবই অল্প, খুবই অল্প। হেরেছে। ওই শটটা যদি হ্যাঁ, and ওরা ছিল মার্টিনেজ young, না ইয়া করতো, exactly. এটা ওটা খুবই ইয়াং প্লেয়ার ওরা সবাই, আর আর্জেন্টিনা ফুল সিনিয়র প্লেয়ার্স সব। হ্যাঁ সো তার মধ্যে আর্জেন্টিনা অনেকে এখন রিটায়ার্ড। মেসি খেলবে কি খেলবে না আমি জানি না, এখনো স্কোয়াড লাইন আপ আমি শুনি নেই। খেলবে মেবি, খেলবে মেবি, ওকে। প্লাস বাট তার তো একটা এইজ হয়েছে, সো অ্যান্ড হি ইজ নট প্লেইং ইন নেইমারেরও ওই কখন উঠবে আর কখন নামবে ঠিক নাই। কোনো ঠিক নাই। সো রোনাল্ডো তো নাই, সো চান্সেস তো মনে হয় ওদেরই বেশি। অন্য হ্যাঁ, ওকে, বেস্ট অফ লাক টু ফ্রান্স, টু টু অল দ্য টিম। অল দ্য টিম। ওকে, অনেক ধন্যবাদ তিব্বত লাক্সারি প্রেজেন্স কালার্স 24 পাওয়ার বাই টাফিন ফ্যাক্টরি আয়োজনে আসার জন্য। Most welcome. আমরা আয়োজনটা শেষ করতে চাই, দর্শকদের যদি কিছু বলেন। প্রথমত ঈদ মোবারক, এবং যারা আমাকে দেখছেন এই মুহূর্তে আপনাদের কারণেই আসলে আমি এখানে প্রতিবার এসে বসতে পারি। দেখতে দেখতে গত ওয়ার্ল্ড কাপ থেকে এই ওয়ার্ল্ড কাপ, তারও আগের একটা ওয়ার্ল্ড কাপ আমার মনে পড়ে, আমি প্রতিটা ওয়ার্ল্ড কাপে অভিনেতাই ছিলাম। জীবনে আরও যতগুলো ওয়ার্ল্ড কাপ আসবে অভিনেতাই থাকতে চাই। তো কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, আর ছোট ছোট কাজ করি মাঝে মাঝে, একটু দেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। আমরা আয়োজনটা শেষ করতে চাই একটা মজার ইয়ে দিয়ে, সেটা হচ্ছে যেহেতু ফুটবল খেলেনি আপনি, উঠবো? হ্যাঁ, সেটা হচ্ছে আপনার একটা গোল দিতে হবে, দেখি। আমার গোল দিতে হবে? হ্যাঁ প্লিজ। ওকে, দেখে দিব না দেখে দিব? না দেখেই দেন, দেখি এখান থেকে এখানে। দিস ইজ, ও আচ্ছা, হ্যাঁ। এবার লাইট আছে? লাইট আছে, এটা মানে কেন? গোল।